আসসালামু আলাইকুম। আর.ট্রিক এডুকেশন এবং এনইউ ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের আরেকটি ক্লাসে জানাই স্বাগতম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের হাইড্রোডাইনামিক্স কোর্সের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসে আমরা যে টপিকটি পড়াবো সেটা হচ্ছে সীমানা তল। তো এই সীমানা তলের যে টপিকটা আছে এটা আমরা খাতার মধ্যে লিখে আপনাদের প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব এবং পরীক্ষার মধ্যে আপনার ফাইনাল পরীক্ষায় এই সীমানা তল এটা উপপাদ্যটা কিভাবে আসতে পারে বা কোন ডাকে আসতে পারে সেই ডাকটা সহ আমরা বিস্তারিত আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলেন, আমার এখানে ডাকটুকু লেখা আছে। মূলত ফাইনাল পরীক্ষার মধ্যে আপনার সীমানা তলের যে এক্সাম্পলটা বা যে থিওরিটা আছে সেটা এভাবে এসে থাকে যে এফ অফ আর কমা টি ইজ ইকুয়াল টু জিরো অথবা এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড কমা টি ইজ ইকুয়াল টু জিরো তলটি একটি সীমানা তল হওয়ার শর্ত নির্ণয় করো। এই তলটা কি সীমানা তল হওয়ার জন্য যে কন্ডিশন বা যে শর্তগুলো প্রয়োজন সেই শর্তগুলো মূলত আমাদের বের করতে হবে। তাহলে চলেন আমরা এই থিওরামটা প্রমাণ শুরু করি। তো এই যে আমাদের ফাংশন বা আমাদের মানগুলা বা যে তলটা আমাদের দেয়া আছে এই তলের জন্য আমাদের সীমানা তল নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে লিখে নিব যে মনে করি সীমানা তল, এই যে আমাদের যে দুইটা সীমানা তল দেয়া আছে এত অথবা এত, এর উপর পি যে কোনো একটা বিন্দু, যে পি বিন্দুটা আমরা নিব সেটা একটা 3 ডাইমেনশনাল স্পেস বা আমাদের 3 মাত্রিক একটা তল। সেই তলের মধ্যে পি একটা বিন্দু আমরা নিলাম যেটা হচ্ছে এক্স ওয়াই জেড তলের একটা পার্ট। সেই পি বিন্দুটা আমরা নিলাম সেটা হচ্ছে সীমানা তলের মধ্যে। এখন মূলত আমাদের এই যে চিত্রটা দেয়া আছে এই চিত্রটার মধ্যে এই দিক থেকে আমাদের প্রবাহটা বহমান আছে বা এই দিক থেকে আমাদের প্রবাহটা চলতেছে বা প্রবাহটা আমাদের যাইতেছে। তো এই প্রবাহের মধ্যে একটা পার্ট আমরা নিলাম হচ্ছে সীমানা তল হিসাবে, এইটুকু পার্ট, এই পার্টের একটা বিন্দু হচ্ছে আমাদের পি। কারণ এই বিন্দুর জন্যই মূলত আমাদের শর্তগুলা বের করে দেখাবো যেখানে প্রবাহগুলা কি আছে আমাদের গমমান আছে বা এটা প্রবাহিত হইতেছে। তো এই প্রবাহের গমমান হওয়ার জন্য এই যে একটা বিন্দু আমরা পাইলাম সেই বিন্দুর ক্ষেত্রে মূলত আমরা কাজটুকু করব। তো আমরা প্রথমে বললাম যে এটার জন্য পি একটা বিন্দু আমরা কি নিলাম, যেখানে পি বিন্দুতে প্রবাহীর বেগ, আমাদের এই যে প্রবাহটা গমমান হইতেছে সেই প্রবাহীর বেগটা হচ্ছে আমাদের কিউ, এবং তলের বেগ আমাদের এই প্রবাহটা গমমান হওয়ার পর আমরা যে তলটা নিয়ে কাজ করতেছি ওই তলের যে বিন্দুটা আছে ওই বিন্দুর মধ্যে ওই তলের বেগটা হচ্ছে আমাদের কিউ প্রাইম। আপনারা যে কোনো কিছু দিয়ে ডিক্লেয়ার করতে পারেন। আমি এখানে একটা কিউ এবং একটা কিউ প্রাইম দিয়ে ডিক্লেয়ার করলাম। এটা হচ্ছে আমাদের কি তলের বেগ, এবং এই এন যেটা হচ্ছে এই এনটা হচ্ছে আমাদের অবিলম্ব ভেক্টর। মূলত অবিলম্ব ভেক্টরটা কি? অবিলম্ব ভেক্টরটা হচ্ছে আমাদের প্রবাহের যে স্পর্শক রেখা, আমাদের এই যে প্রবাহটা আছে এই প্রবাহটা এই তলের মধ্যে এই বরাবর আমাদেরকে স্পর্শ করছে। তার মানে এই স্পর্শকের সাথে যে লম্ব বরাবর যে পার্টটুকু হবে, মানে এই যে এটা হচ্ছে আমাদের স্পর্শক যেটা আমি ডিক্লেয়ার করে দিছি, এই স্পর্শকের সাথে লম্ব বরাবর আছে হচ্ছে এইটাকে আমরা ডিক্লেয়ার করলাম হচ্ছে এন দিয়ে, এবং এটা হচ্ছে মূলত আমাদের কি অবিলম্ব ভেক্টর। লম্ব বরাবর আছে এই জন্য এটা কি অবিলম্ব ভেক্টর। এই অবিলম্ব ভেক্টরটা হচ্ছে আমাদের কি এন। তো এখন এখান থেকে আমরা বলতে পারি যে আমরা জানি যখন প্রবাহী সীমানা তলের স্পর্শে থাকে, যখন আমাদের এই প্রবাহীটা সীমানা তলের স্পর্শে থাকবে তখন সীমানা তলের উপরের যে কোনো প্রবাহী কণার অবিলম্ব বেগ, মানে আমাদের এই সীমানা তলের প্রবাহী কণার অবিলম্ব বেগ এবং সীমানা তলের অবিলম্ব বেগ কি হবে? সমান হবে। এই প্রবাহী কণার অবিলম্ব বেগ এবং সীমানা তলের অবিলম্ব বেগ কি হবে? আমাদের সমান হবে। এখন অবিলম্ব বেগটা আসলে কি? মূলত আমাদের এই প্রবাহীর বেগ এবং অবিলম্ব ভেক্টরের যে গুণফল সেটা হচ্ছে আমাদের প্রবাহী কণার অবিলম্ব বেগ এবং আমাদের এই সীমানা তলের বা এই তলের যে বেগ ওই বেগের সাথে আমাদের অবিলম্ব ভেক্টরের গুণটা হচ্ছে আমাদের কি? আমাদের সীমানা তলের অবিলম্ব বেগ। তাহলে আমরা লিখতে পারবো যে অর্থাৎ কিউ ভেক্টর ইনটু হচ্ছে এন ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ প্রাইম ভেক্টর ইনটু হচ্ছে এন ভেক্টর। মূলত হচ্ছে এই কিউটা হচ্ছে আমাদের প্রবাহীর বেগ, এই প্রবাহীর বেগের সাথে এন হিসাবে আছে কত? আমাদের অবিলম্ব ভেক্টর। প্রবাহীর বেগের সাথে অবিলম্ব ভেক্টরের গুণ করলে হবে আমাদের প্রবাহী কণার অবিলম্ব বেগ, এবং
আমাদের সীমানা তলের যে বেগ আছে ওই সীমানা তলের বেগের সাথে অবিলম্ব ভেক্টরের গুণ করলে হবে সীমানা তলের অবিলম্ব বেগ। আশা করি এই পার্টটুকু বুঝতে পারছেন, যেখানে আপনার এখানে ডিক্লেয়ার করে দিবেন যে এন হলো পি বিন্দুতে একক অবিলম্ব ভেক্টর। ওকে, এটা আপনারা এই পাশে এখানে ডিক্লেয়ার করে দিবেন, এটা হচ্ছে একক অবিলম্ব ভেক্টর। এখন এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে কিউ ভেক্টর ইন্টু এন ভেক্টর, এই পার্টটুকু আমরা বাম পাশে নিয়ে আসবো, মাইনাস কিউ প্রাইম ভেক্টর ইন্টু এন ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো এখন এই দুটো উপাদান থেকে আমরা এন কমন নিয়ে নিব। এন কমন নিলে থাকে হচ্ছে কিউ ভেক্টর মাইনাস কিউ প্রাইম ভেক্টর ইন্টু হচ্ছে আমাদের এন ইজ ইকুয়াল টু হচ্ছে 0, এন ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটাকে ধরলাম হচ্ছে আমরা 1 নং সমীকরণ। এখন এই পার্টের পরবর্তী পার্টে আমাদের প্রমাণ করার জন্য আমাদের এন এর দিক অনুপাত লাগবে। আপনারা সবসময় মনে রাখবেন যে এক্স ওয়াই জেড সমতলের জন্য এন এর দিক অনুপাতটা সবসময় হয় হচ্ছে, দেখেন আমি লিখে দিতেছি যে আমরা জানি এন এর দিক অনুপাত হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল ওয়াই, ডেল এফ বাই ডেল জেড। মূলত এই এফগুলো হচ্ছে আমাদের এই যে সীমানা তলের যে ফাংশনটা দেয়া আছে এফ, এই ফাংশনটাকে আমাদের যেহেতু 3 ডাইমেনশনাল স্পেসে আছে, তাহলে আমাদের 3টা পার্টের জন্য আমরা কি করতে অন্তরীকরণ করতে হবে। এটাই হচ্ছে মূলত কি এন এর কি দিক অনুপাত। তো এটুকু আমরা লিখব। এখন এটার সাথে কম্পেয়ার করার জন্য আমরা লিখব হচ্ছে আবার আমরা নেবলা বা ডেল ভেক্টর সমান সমান আমরা কি জানি, ডেল ভেক্টর সমান সমান আমরা জানি হচ্ছে আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ভেক্টর ডেল বাই ডেল জেড। এটা কিন্তু আমাদের নেবলা বা ডেল সমান সমান আমরা কিন্তু জানি। এবং এই ডেলের সাথে যদি আমরা এফ যে আমাদের ফাংশনটা দেয়া আছে সেটা যদি আমরা গুণ করে দেই, তাহলে এখানে উপরে সবগুলা পার্টের সাথে আমরা কি দিতে পারবো, এফ দিতে পারবো। ওকে, তাহলে কিন্তু আমাদের এই নেবলা ভেক্টর এফ বা ডেল এফ এটুকু সমান সমান আমরা এই পার্টটুকু কি করতে পারবো, লিখতে পারবো। এখন এই পার্টটুকু এবং এই পার্টটুকু আসলে দেখেন সিমিলার, মানে আমরা যদি প্লাসটুকু বাদ দিয়ে চিন্তা করি তাহলে দেখেন এই ডেল এফ বাই ডেল এক্স, কারণ আই হচ্ছে আমাদের এক্স এর পার্ট, মানে এটার ক্ষেত্রেও তাহলে আই যখন আমরা গুণ করব শুধু এক্স এর পার্টের সাথে এক্স এর পার্টটাই গুণ করা যাবে। তো এটার জন্য যখন যে ভেক্টরের ক্ষেত্রে হবে তখন ওয়াই এর পার্টের সাথে ওয়াই এর ভেক্টর আমাদের গুণ করতে পারবো। তার মানে মূলত বোঝা যাচ্ছে এইটুকু পার্ট এবং এইটুকু পার্ট আলটিমেটলি কি সিমিলার আছে। তাহলে যেহেতু দুইটা পার্ট সিমিলার, তাহলে এই দুইটা পার্টকে যদি আমরা এরকম বিবেচনা করি যে এন এর অনুপাতটা মূলত এরকম ভাবে আমাদের প্রবাহিত যাইতেছে এবং ডেল এফ ভেক্টরের জন্য আমাদের প্রবাহটা মূলত এইভাবে যাইতেছে, তাহলে তারা যেহেতু পরস্পর সমান, তাহলে তারা এরকম সমান দূরত্ব বজায় রেখেই কিন্তু চলমান থাকবে, তারা কখনো সিমিলার বা মিলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তার মানে যেহেতু তারা সমান দূরত্ব বা সমান বৈশিষ্ট্য বহন করে সে চলমান আছে, তাহলে তাদের সবসময় দূরত্ব কি থাকবে, সমান থাকবে। তাহলে সবসময় যদি তাদের মধ্যকার দূরত্ব সমান থাকে এবং তারা যদি প্রবাহের মধ্যে দিয়ে চলমান থাকে, তাহলে তাদেরকে আমরা কি বলতে পারবো, তারা সমান্তরাল ভেক্টর বা সমান্তরাল দূরত্ব বজায় রেখে চলতেছে। তাহলে আমরা বলতে পারবো যে যা নির্দেশ করে এন ভেক্টর এবং আমাদের নেবলা ভেক্টর এফ সমান্তরাল ভেক্টর, তারা পরস্পর কি আছে, সমান্তরাল ভেক্টর। তো এখন এখান থেকে প্রমাণ করার জন্য দেখেন আমরা এই সমান্তরাল ভেক্টর থেকে প্রমাণ করার জন্য আমরা এখন ধরে নিব একটা পার্ট, যে ধরি এন ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ল্যামডা ডেল ভেক্টর এফ, যেখানে এই ল্যামডাটা হচ্ছে স্কেলার। এটা আমাদের প্রমাণ করার জন্য জাস্ট ধরে নিলাম। ওকে, এখন এই মানটুকু আমরা 1 নং সমীকরণে বসাবো। 1 নং হতে 1 নংটা কি ছিল দেখেন আমি লিখে দিতেছি, কিউ ভেক্টর মাইনাস কিউ প্রাইম ভেক্টর ইনটু ছিল হচ্ছে আমাদের এন ইজ ইকুয়াল টু 0। এটা ছিল আমাদের 1 নং সমীকরণ। এখন এখানে এন এর পরিবর্তে মানটুকু বসাবো, তাহলে কিউ ভেক্টর মাইনাস কিউ প্রাইম ভেক্টর ইনটু এন এর মানটা কি ধরলাম ল্যামডা হচ্ছে ডেল এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 0।
মূলত n ইজ ইকুয়াল টু কিন্তু ডেল এফ আমরা মাত্র দেখায় আসছি বা প্রমাণ করে আসছি। এখন এটুকুর সাথে একটা স্কেলার আমরা জাস্ট খালি গুণ করে দিলাম, কারণ স্কেলার কিন্তু আমাদের এটা পরিবর্তনযোগ্য বা আমরা সেটাকে আমাদের কাটাকাটি করে বাদ দিয়ে দিতে পারবো ধ্রুবকের সাথে, এই জন্য এটা আমরা এই আকারে লিখলাম আর কি। তো এখন এটুকু পার্ট, এখন এই কিউ এবং মাইনাস কিউ প্রাইম এই দুইটা পার্টের সাথে কিন্তু এই আলটিমেটলি ডান পাশে পার্টটুকু গুণ আকারে আছে, তাহলে আমরা গুণ করে দিব। দেখেন তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কিউ ভেক্টর এটুকুর সাথে গুণ করব হচ্ছে আমাদের ডেল ভেক্টর এফ মাইনাস কিউ প্রাইম ভেক্টরের সাথে আমরা গুণ করব হচ্ছে ডেল ভেক্টর এফ ইন্টু ল্যামডাটা আমরা এভাবে রেখে দিলাম উভয় পক্ষে। ওকে, তো এখন এই ল্যামডাটা আমাদের এই পাশে গুণাকারে আছে, আমরা যদি এটা ওই পাশে পাঠায় দিই শূন্য এর সাথে তাহলে কিন্তু ভাগ হয়ে যাবে, তাহলে শূন্য হয়ে যাবে, তাহলে শুধুমাত্র এই পার্টটুকু আমাদের কি থাকবে। এই পার্টটুকু তাহলে আমরা লিখে দিতে পারবো যে কিউ ভেক্টর ডেল ভেক্টর এফ, এই পার্টটুকু ওই পাশে পাঠিয়ে দিব ইজ ইকুয়াল টু মাইনাস ছিল প্লাস হয়ে যাবে কিউ প্রাইম ভেক্টর ডেল বা নেবলা ভেক্টর এফ। এইটুকু হচ্ছে আমাদের পার্ট। মূলত এই আমাদের যে ল্যামডাটা ছিল সেটা ওই পাশে শূন্যর সাথে ভাগ হয়ে আমাদের বেনিশ হয়ে গেছে, এবং এইটুকু পার্টকে আমরা ওই পাশে পাঠিয়ে দিই, এইরকম আমরা মানটাকে বের করতে পারলাম। এখন এটাকে ধরবো হচ্ছে আমরা 2 নং সমীকরণ। এখন আমরা প্রিভিয়াস পেজটার মধ্যে যে চিত্রটা আমরা অঙ্কন করছিলাম সেই চিত্রটার ক্ষেত্রে যদি আমি একটু আপনাদের দেখাই আরেকবার, দেখেন চিত্রটা আমি আবার এখানে এঁকে রাখছি, এখান থেকে একটা পার্ট আপনাদের মূলত বোঝানোর জন্য। দেখেন আমরা যে চিত্রটা অঙ্কন করছিলাম সেটার মধ্যে কিন্তু এদিক থেকে আমাদের প্রবাহটা আমাদের কি চলমান ছিল। তো প্রবাহটা যখন চলমান ছিল ওই চলমান প্রবাহ থেকে একটা পার্ট পি আমরা ধরছি। এখন পি একটা পার্ট আমরা যখন ধরছি তখন কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা ধরছিলাম, মানে প্রবাহটা যদি চলমান আছে তো চলমান প্রবাহের একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট বিন্দু আমি ধরছি। এখন এই নির্দিষ্ট বিন্দুটা যে সময়ে ধরলাম সেটা হচ্ছে আমাদের টি। এখন এই টি সময়ে আমাদের পি বিন্দুর অবস্থানটা ছিল হচ্ছে এখানে। এখন আমাদের টি সময় থেকে অল্প কিছু সময় পর, মানে ডেল টি সময় পর আমাদের এই পি বিন্দুটা তার অবস্থানটা চেঞ্জ করে এখন এই অবস্থানে আমাদের কি চলে আসছে। এখন ধরে নিলাম এই অবস্থানটা পি থেকে চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে হচ্ছে কিউ। এখন পি বিন্দুতে এক্স ওয়াই স্থানাঙ্কে পি বিন্দুতে ছিল হচ্ছে আর কমা টি, এক্স ওয়াই জেড হচ্ছে তার স্থানাঙ্ক, মানে 3 ডাইমেনশনাল স্পেস, ওইটা বোঝানোর জন্য এক্স ওয়াই জেড বলা হচ্ছে, এবং তার বিন্দুটা হচ্ছে আর কমা টি। তাহলে কিউ যে অবস্থানে এখন গেল, মানে ডেল টি সময় পর, টি সময়ে এখানে ছিল ডেল টি, অল্প সময় পর সে অবস্থান চেঞ্জ করে এখন আসছে হচ্ছে কিউ বিন্দুতে, তখন তার পরিবর্তনটা কি হয়েছে বা তার নতুন মানটা কি হবে, আর প্লাস ডেল আর, মানে আর দিক থেকে ডেল আর পরিবর্তন হবে, কমা টি এর দিক থেকে তার কি হবে আমাদের প্লাস ডেল টি সময়ের কি হবে পরিবর্তন হবে। তার মানে কিউ যে অবস্থানে, কিউ অবস্থানে তার আমাদের মানগুলো হবে বা তার বিন্দুগুলো হবে হচ্ছে আর প্লাস ডেল আর কমা টি প্লাস ডেল টি, মানে অল্প সময় পর তার এই অবস্থানটা হচ্ছে। এখন এই পি বিন্দু থেকে টি কিউ বিন্দুতে যাওয়ার পর তার অবস্থান বা বিন্দুগুলো হচ্ছে এরকম, যাওয়ার পরেও সে কিন্তু সীমানা তলের মধ্যে অবস্থান করতেছে, মানে আমরা যে এরিয়াটা ধরলাম সেই এই সীমানা তলের মধ্যে কি আছে অবস্থান করতেছে। তাহলে এই কথাটাই জাস্ট আমরা লিখে দেব, লিখে আমরা জাস্ট বলবো যে আমরা ধরি ডেল টি সময়ে আমাদের বিন্দুটি কোন বিন্দুটি আমরা লিখে ডেল টি সময়ে পি বিন্দুটি, হ্যাঁ লিখে দিবেন ডেল টি সময়ে পি বিন্দুটি কিউ আর প্লাস ডেল আর কমা টি প্লাস ডেল টি বিন্দুতে, বা আপনারা পি বিন্দুটাও বুঝিয়ে দিতে পারেন আর কমা টি, মানে ডেল টি সময়ে পি আর কমা টি বিন্দুটি কিউ আর প্লাস ডেল আর কমা টি প্লাস ডেল টি বিন্দুতে কি করতেছে গমন করে। ডেল টি সময় পরে এই পি বিন্দু থেকে এই কিউ বিন্দুতে সে কি করতেছে গমন করে। সুতরাং তাহলে টি প্লাস ডেল টি সময় পর কিউ বিন্দুটি অবশ্যই কি আছে সীমানা তলের উপর অবস্থান করে। তাহলে আমরা লিখব এই টি প্লাস ডেল টি সময় পর ও আমাদের কি হবে কিউ বিন্দুটি অবশ্যই সীমানা তলের উপর অবস্থান করবে। তাহলে যদি সীমানা তলের উপর অবস্থান করে
তাহলে আমরা লিখতে পারবো যে আমাদের যে মূল যে ফাংশনটা ছিল, আমাদের মূল ফাংশনটা কি ছিল দেখেন, আমাদের মূল ফাংশনটা প্রশ্নের মধ্যে বলছিল হচ্ছে এফ অফ আর কমা টি। এখন যেহেতু আমাদের ডেল টি বা আমাদের অল্প সময়ের পরিবর্তন হয়েছে, তাহলে এখানে আর এবং টি এর মানগুলো যেগুলো চেঞ্জ হয়েছে ওই পরিবর্তিত মানগুলো দিয়ে আমি ফাংশনটা এখন লিখে ফেলবো। দেখেন তাহলে এখন আমরা জাস্ট লিখতে পারবো যে অতএব এফ অফ, এখন আর এর পরিবর্তনে কি হয়েছে, আর প্লাস ডেল আর, মানে ক্ষুদ্র পরিবর্তন হয়েছে, এবং টি এর ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে, প্লাস ডেল টি, ক্ষুদ্র পরিবর্তন হয়েছে। এখন এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, 0। ওকে, এখন এইটুকু পার্টের মধ্যে আমাদের টেইলরের সূত্রটা ব্যবহার করতে হবে। আপনারা অনার্স দ্বিতীয় বর্ষে ক্যালকুলাস 2 বিষয়ের অধ্যায় 6, সেই অধ্যায় 6-এর মধ্যে আপনারা টেইলরের যে সূত্রটা পড়ছিলেন, আশা করি সবারই টেইলরের সূত্রটা মনে আছে। তারপর আপনাদের সুবিধার জন্য আমি টেইলরের সূত্রটা আরেকবার একটু মনে করিয়ে দিতেছি। দেখেন মূলত টেইলরের সূত্রটা ছিল হচ্ছে এরকম যে এফ অফ এক্স প্লাস এস ওয়াই প্লাস কে, এখানে এস এবং কে যেটা, এটা হচ্ছে ক্ষুদ্র পরিবর্তন। এক্স এর দিক থেকে এস পরিমাণ অংশ পরিবর্তিত হয়েছে, ওয়াই এর দিকে কে পরিমাণ পার্ট পরিবর্তিত হয়। হওয়ার পর সেই সূত্রটা হয় হচ্ছে এরকম, এফ অফ এক্স কমা ওয়াই প্লাস এস ডেল এক্স প্লাস কে ডেল ওয়াই এফ অফ এক্স প্লাস ওয়াই প্লাস এরকম ধারাবাহিকভাবে চলতে থাকে। এখন এই জাস্ট সেম পার্টটা আমরা এখানে টেইলরের সূত্র ব্যবহার করে এই পার্টের মধ্যে আমরা বসাবো। তাহলে দেখেন, তাহলে আমরা এইটুকু পার্টকে কিভাবে লিখতে পারি দেখেন, আমরা সূত্রের সাথে কম্পেয়ার করে করে লেখার চেষ্টা করব। এখন এখানে এক্স এর জায়গায় আছে হচ্ছে আর, এস এর জায়গায় আছে হচ্ছে ডেল আর। তাহলে আমাদের প্রথমে পার্টটুকু কি হয়, এফ অফ এক্স কমা ওয়াই, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে এফ অফ এক্স, এক্স হিসাবে এখানে কি আছে আর, কমা ওয়াই, এখানে ওয়াই হিসাবে কি আছে টি, তাহলে এফ অফ আর কমা হচ্ছে টি, প্লাস তারপর হয় হচ্ছে এস ডেল বাই ডেল এক্স, এস হিসাবে এখানে কি আছে ডেল আর, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে ডেল আর, তারপরে হচ্ছে আমাদের ডেল বাই ডেল এক্স, তাহলে আমাদের এক্স এর পার্ট কি, ডেল বাই ডেল এক্স মানে কত আর, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে আর, প্লাস তারপর এখানে ছিল কে, তো কে মানে কি, কে মানে হচ্ছে আমাদের ডেল টি, তাহলে আমরা লিখে দিব হচ্ছে ডেল টি, তারপর হচ্ছে ডেল বাই ডেল, ওইখানে ছিল ওয়াই, তো ওয়াই মানে এখানে কি আছে টি, তাহলে টি, তারপরে হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই, তাহলে এখানে আছে কি এফ অফ এক্স মানে হচ্ছে আমাদের আর এবং ওয়াই মানে হচ্ছে আমাদের কি টি, প্লাস পরবর্তীগুলো আমাদের ডট ডট দিয়ে দিব, কারণ আমাদের উচ্চতর ঘাত যেগুলো আছে, কারণ পরবর্তীগুলো আমাদের স্কোয়ার আসবে, এরপর একটা কিউব আসবে, তো উচ্চতর ঘাতগুলো আমরা বর্জন করব, শুধুমাত্র আমাদের যে পার্টগুলোর মধ্যে কোনো পাওয়ার নাই সেই পার্টগুলো নিয়ে আমরা কাজ করব। তাহলে আপনারা সাইডে লিখে দিতে পারেন যে টেইলর এর সূত্র হতে, তো টেইলরের সূত্র হতে আপনারা জাস্ট এটুকু পার্ট লিখতে পারি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো এখন এইটুকু পার্ট থেকে আমরা উচ্চতর কাজ আমরা বর্জন করে এইটুকু লিখবো, এবং এই পার্টটিকে আমরা একটু সাজিয়ে লিখবো কীভাবে, আর কমা টি প্লাস ডেল আর, এই এফ অফ টি, এফ অফ আর এবং এফ অফ টি, আর এর পার্ট তারের সাথে গুণ হবে ডেল আর বাই ডেল আর, সরি ডেল এফ অফ আর, মানে এই ফাংশনগুলো, মানে এই ফাংশন সম্পূর্ণ ফাংশনটা এই প্রথম পার্টের সাথে গুণাকারে আছে, এই পার্টের সাথে গুণাকারে আছে, তাহলে আমরা গুণ করে দিচ্ছি প্লাস ডেল টি ডেল বাই ডেল টি, এখানে হচ্ছে এফ, মানে এই সম্পূর্ণ ফাংশনটা আমরা টি এর সাপেক্ষে কি করে দিলাম, অন্তরীকরণ করে দিলাম, ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো এইটুকু পার্ট আমরা এখান থেকে কি করতে পারবো, সরাসরি লিখতে পারবো। এখন এইটুকু পার্ট থেকে আমাদের আরেকটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কি দেখেন, আমাদের প্রশ্নের প্রথমেই কিন্তু আমাদের প্রমাণের জন্য বলে দিয়েছে এফ অফ আর কমা টি ইজ ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে আমরা এইটুকুর পরিবর্তে বসিয়ে দিব হচ্ছে 0, প্লাস ডেল আর, আমরা লিখবো হচ্ছে ডেল আর, তারপর হচ্ছে ডেল এফ বাই আমাদের ডেল আর, এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের ডেল ইন্টু হচ্ছে এফ, মোট কথা হচ্ছে আমাদের দেখেন আমি সাইড নোটে লিখে দিতেছি, প্লাস তারপরে হচ্ছে আমরা লিখতে পারবো হচ্ছে ডেল টি ডেল এফ অফ ডেল টি ইজ ইকুয়াল টু 0। মূলত এখানে আমরা সাইড নোটে দেখেন লিখে দিতেছি ডেল বাই ডেল আর, এটুকু ইজ ইকুয়াল টু লিখছি হচ্ছে আমাদের নেবলা বা ডেল ভেক্টর, এবং এফ এর জায়গায় আমাদের এফটা কি আছে, শুধুমাত্র এইটুকু পার্টের পরিবর্তে আমাদের এই নেবলা বা ডেলটা লিখলাম। এখন এটুকু আসলে কিভাবে লেখা যায় দেখেন, আমি যদি খাতার মধ্যে দেখিয়ে দিই, দেখেন আমরা সেখানে যে পার্টটুকু ধরলাম সেটা হচ্ছে ডেল বাই ডেল আর ভেক্টর, এটুকুর পরিবর্তে বা এটুকু সমান সমান আমরা ধরছি হচ্ছে নেবলা বা ডেল। ওকে, তো এইটুকু সমান সমান আসলে এটুকু আমাদের কিভাবে লিখতে পারি দেখেন, আমরা লিখতে পারবো হচ্ছে ডেল বাই ডেল আর ভেক্টর ইজ ইকুয়াল টু, দেখেন ডেল এই ডেল আর ভেক্টর সমান সমান আমরা কি জানি, আর ভেক্টর সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে এক্স
আই ভেক্টর প্লাস ওয়াই জে ভেক্টর প্লাস জেড কে ভেক্টর। ওকে, কারণ আর সমান সমান লিখতে পারবো হচ্ছে এক্স আই ভেক্টর ওয়াই জে ভেক্টর জেড কি কে ভেক্টর ইজ ইকুয়াল টু, এখন এই ডেল কিন্তু এই তিনটা পার্টের সাথে গুণাকারে আছে, আমরা গুণ দিব এবং উপরের যে ডেলটা আছে সেটা কিন্তু সবগুলোর উপরেই আছে, তো আমরা পৃথক পৃথকভাবে করে দিব। তো লিখতে পারবো হচ্ছে ডেল ডেল এক্স আই ভেক্টর প্লাস ডেল ডেল এক্স জে ভেক্টর প্লাস ডেল ডেল জেড কে ভেক্টর। আশা করি এই পর্যন্ত বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এখন এখানে আমরা ভেক্টরের একটা নর্মাল সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা কি, আমরা কিন্তু জানি যে দুইটা একক ভেক্টরের ডট গুণফল কিন্তু সমান সমান হচ্ছে 1। তা আই এর যদি ডট গুণ করি সেটার ফলাফল আসবে হচ্ছে 1, জে ইন্টু জে যদি করি সেটার ফলাফল আসবে হচ্ছে 1। তাহলে যেহেতু এই উপরের ডেলের সাথে কোনো কিছু গুণাকারে নাই, তার মানে আলটিমেটলি কিন্তু এখানে 1 আছে। তার মানে এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে আই ভেক্টর মানে আই এর উপরের পার্টে লিখবো হচ্ছে আই ভেক্টর ইন্টু আই ভেক্টর, সাথে হচ্ছে আমাদের ডেল, তারপর হচ্ছে ডেল এক্স আই ভেক্টর প্লাস জে এর উপরে লিখবো হচ্ছে আমাদের জে ভেক্টর ইন্টু জে ভেক্টর ডেল, হচ্ছে ডেল এক্স জে ভেক্টর, সরি এখানে হচ্ছে ওয়াই, হ্যাঁ এখানে হচ্ছে ওয়াই। ওকে, তারপর হচ্ছে প্লাস ডেল এই উপরে এখানে দিব হচ্ছে কে ইন্টু কে ভেক্টর, তো নিচে হচ্ছে ডেল জেড কে ভেক্টর। ওকে, তো এখন উপরে দেখেন দুইটা আই ভেক্টর আছে, নিচে একটা, তো উপরের একটা নিচের একটা আমরা কাটাকাটি করে দিলাম, উপরের জে নিচের জে, উপরের কে নিচের কে, তাহলে উপরে থাকতেছে হচ্ছে আই ভেক্টর, একটা আই ভেক্টর থাকতেছে ডেল বাই ডেল এক্স প্লাস উপরে এখানে একটা জে ভেক্টর থাকতেছে জে ভেক্টর ডেল বাই ডেল ওয়াই প্লাস এখানে একটা কে ভেক্টর থাকতেছে কে ভেক্টর ডেল বাই ডেল জেড। তো এই হচ্ছে আমাদের কি ফলাফল দেখেন, আর এটুকু মানেই হচ্ছে আমাদের কি ডেল বা নেবলা, কারণ নেবলা বা ডেল সমান সমান আমরা জানি কি আই ভেক্টর ডেল বাই ডেল এক্স প্লাস জে ভেক্টর ডেল বাই ডেল ওয়াই কে ভেক্টর ডেল বাই ডেল জেড। তার মানে আমরা এই ডেল বাই ডেল আর ভেক্টর এটুকু থেকে সরাসরি আমরা এই পার্টটুকু কি লিখতে পারি, আর এটাই আমরা সেখানে সরাসরি কি বসাইছি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডেল বাই ডেল আর এর পরিবর্তে কিভাবে আমরা এই নেবলা বা ডেলটা কি করলাম লিখলাম। তো এখন এটুকু পার্টকে, এখন সমগ্র পার্টকে আমরা ডেলটি দ্বারা কি করে দেব, ভাগ করে দিব। তো ডেলটি দ্বারা যদি সমগ্র পার্টটাকে ভাগ করে দেই তাহলে আমরা লিখতে পারবো ডেল আর বাই ডেল টি, তারপরে হচ্ছে আমাদের ইনটু নেবলা এফ, মানে যেহেতু সমগ্র পার্টটা একসাথে আছে এটুকু আলটিমেটলি সম্পূর্ণ পার্টটাকে আমরা ভাগ করছি, প্লাস এটুকু পার্টের মধ্যে এই ডেলটিকে যদি আমরা আবার ডেলটি দ্বারা ভাগ করি তাহলে এই ডেলটি এবং নিচের ডেলটি কাটাকাটি যাবে, শুধুমাত্র এখানে থাকবে হচ্ছে ডেল এফ বাই ডেলটি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা এখানে লিমিট প্রয়োগ করব। লিমিটটা মূলত আমরা প্রথম পার্টের মধ্যে প্রয়োগ করব, কারণ অলরেডি এই যে পার্টটুকু এই পার্টটুকু আমাদের কোনো চেঞ্জ করা যাবে না, কারণ আমাদের প্রমাণের মধ্যে সরাসরি এই পার্টটুকু থাকবে। তাই এই পার্টে আমরা লিমিট প্রয়োগ করব না, আমরা শুধুমাত্র প্রথম পার্টের মধ্যে আমরা লিমিটটা প্রয়োগ করব। তো আমরা দিব হচ্ছে লিমিট আমাদের ডেল টি টেন্স টু হচ্ছে 0, তাহলে এখানে লিখতে পারবো হচ্ছে ডেল আর বাই ডেল টি ইন্টু এখানে ভেক্টর চিহ্ন দিবেন আমাদের নেবলা ভেক্টর বা ডেল ভেক্টর এফ প্লাস ডেল এফ বাই ডেল টি ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের এই লিমিট ডেল টি টেন্স টু হচ্ছে 0 ডেল আর বাই ডেল টি এটুকুর পরিবর্তে সরাসরি আমাদের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে দেখেন, আমি অপর পেজে সূত্রটা যদি এখানে লিখে দিই, আমাদের এই পাশে লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল আর বাই ডেল টি ইজ ইকুয়াল টু সরাসরি সূত্র হচ্ছে আমাদের ডি আর বাই ডিটি, ডি আর বাই ডিটি, আর এই ডি আর বাই ডিটি সমান সমানই হচ্ছে আমাদের কিউ, কারণ আমাদের কিউ মানে হচ্ছে কি বেগ, তাহলে বেগ সমান সমান আমরা কি জানি দূরত্ব বাই সময়, দূরত্ব ডিভাইডেড বাই সময়, মানে এই আর দূরত্বটা টি সময়ে তারা কি করছে অতিক্রম করছে, তো এটাকে আমরা বলতে পারবো হচ্ছে বেগ, আর এইটুকু মানে হচ্ছে আমাদের কত কিউ, কারণ কিউ সমান সমানই কি আমরা বেগ ধরে আমরা ক্যালকুলেশনগুলো করতেছি। তাহলে আমরা সরাসরি এখানে লিমিটের পরিবর্তে মানটুকু বসিয়ে দিব, লিমিটের পার্টটুকুর পরিবর্তে ডি আর বাই ডিটি ইন্টু এখানে কি ছিল নেবলা ভেক্টর এফ প্লাস ডেল এফ বাই ডেল টি ইজ ইকুয়াল টু হচ্ছে 0, আর এই ডি আর বাই ডিটির মানই হচ্ছে আমাদের কিউ ভেক্টর, তাহলে আমরা লিখে দিব হচ্ছে কিউ ভেক্টর ইন্টু আমাদের ডেল ভেক্টর এফ প্লাস ডেল এফ বাই ডেল টি ইজ ইকুয়াল টু হচ্ছে 0।
তো এই যে পার্টটুকু, মূলত এই পার্টটুকু হচ্ছে আমাদের এফ অফ আর কমা টি এর জন্য সীমানাতল হওয়ার জন্য ভেক্টর আকারের শর্ত। তাহলে আমরা এখানে লিখে দিব যে ইহাই এফ অফ আর কমা টি ইজ ইকুয়াল টু 0 তলটির সীমানাতল হওয়ার জন্য ভেক্টর আকারের শর্ত। এটা হচ্ছে মূলত ভেক্টর আকারের শর্ত। এখন পরবর্তীতে আমরা নরমাল আকারের শর্ত বা আমাদের অন্তরীকরণ আকারের শর্তটা আমরা দেখাবো। তো এখন এইটুকু পার্ট থেকেই দেখেন, এইটুকু লাইন লিখবেন, এর পরবর্তীতে আমরা এই পার্ট থেকে মূলত লিখবো। তো কিউ হচ্ছে আমাদের কি ব্যাক। তো কিউ সমান সমান কিন্তু আমরা জানি লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আই ভেক্টর ইউ প্লাস হচ্ছে আমাদের জে ভেক্টর বি প্লাস আমাদের কে ভেক্টর ডব্লু। কিউ সমান সমান এইটুকু লিখতে পারি। এবং আমাদের নেবলা বা ডেল ভেক্টর সমান সমান আমরা কি জানি আই ভেক্টর ডেল বাই ডেল এক্স প্লাস আমাদের জে ভেক্টর ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ভেক্টর ডেল বাই ডেল জেড। এগুলো পার্ট আমরা জাস্ট এখানে বসাই দেবো। তো কিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে আই ভেক্টর ইউ প্লাস জে ভেক্টর বি প্লাস কে ভেক্টর হচ্ছে ডব্লু। তারপরে নেবলা, এই নেবলা এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে আই ভেক্টর ডেল বাই ডেল এক্স প্লাস জে ভেক্টর, এটুকু পার্টকে আমরা মার্ক করে দিলাম, জে ভেক্টর ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ভেক্টর ডেল বাই ডেল জেড, এবং সাথে গুণাকারে আছে কত আমাদের এফ। তাহলে আমরা লিখে দিলাম হচ্ছে এফ, তারপর হচ্ছে প্লাস শেষে ছিল হচ্ছে আমাদের ডেল এফ বাই ডেল টি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো এখন এটুকু পার্টের মধ্যে আমাদের আই এর পার্টটুকু আমরা কি করে দিব, গুণ করব। কারণ আয়ের সাপেক্ষে যখন আইটাকে গুণ করব, এছাড়া বাকি যে পার্টগুলো জের পার্ট বা কের পার্ট ওইগুলো কিন্তু ধ্রুবক বা আমাদের শূন্য আসবে। তাহলে শুধুমাত্র আয়ের পার্টের সাথে আয়ের পার্ট গুণ হবে, জের পার্টের সাথে জের পার্ট, কে এর পার্টের সাথে কে এর পার্টটা গুণ হবে। তাহলে আমরা যদি আয়ের পার্টের সাথে আয়ের পার্ট গুণ করি, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে ইউ ডেল বাই ডেল এক্স, এবং এই পার্টের সাথে আবার এফ গুণাকারে আছে, একসাথে গুণ করে আমরা লিখে দিলাম হচ্ছে এফ। কারণ এফ যেহেতু সবগুলো পার্টের সাথে গুণাকার আছে, এই তিনটার সবগুলোর উপরে আলটিমেটলি কি আছে এফ আসবে। তারপর হচ্ছে প্লাস বি ডেল এফ বাই হচ্ছে ডেল ওয়াই প্লাস ডব্লু ডেল এফ বাই হচ্ছে ডেল জেড প্লাস শেষে আছে হচ্ছে ডেল এফ বাই ডেল টি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। মূলত এইটুকুই হচ্ছে আমাদের কি সীমানাতল হওয়ার শর্ত। তো এটাকে জাস্ট আমরা একটু সাজিয়ে লিখবো, শেষের পার্টটুকু আগে লিখবো ডেল এফ বাই ডেল টি প্লাস ইউ ডেল এফ বাই ডেল এক্স প্লাস বি ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস ডব্লু ডেল এফ বাই ডেল জেড ইজ ইকুয়াল টু 0। আর ইহাই হচ্ছে আমাদের কি সীমানাতল হওয়ার শর্ত। তাহলে আমরা লিখে দিব যে যা এফ অফ এক্স ওয়াই জেড কমা টি ইজ ইকুয়াল টু 0 এর সীমানাতল হওয়ার শর্ত। আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। খুবই সহজ, জাস্ট আপনারা ধারাবাহিকভাবে প্রসেস মেনটেন করে আপনারা ক্যালকুলেশনগুলো করে যাবেন। আশা করি খুব সহজে আপনাকে এই ক্যালকুলেশনটা করতে পারবেন। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অন্য কোনো এক্সাম্পল বা থিওরি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।